শেখ হাসিনাকে ফিরিয়ে দেওয়ার দাবি জোরালো হচ্ছে। মোদি কঠিন চাপে পড়ছেন এবং ধীরে ধীরে স্পষ্ট হচ্ছে যে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহায়তায়, বিশেষ করে জাতিসংঘের সহায়তায়, জাতিসংঘের কাছে যদি বাংলাদেশ অ্যাপ্লিকেশন করে, আরও নানান মাল্টিডাইমেনশনাল চেষ্টা যদি বাংলাদেশ সরকার করে, হাসিনাকে ফিরিয়ে আনা সম্ভব। ভারত ফেরত দিতে বাধ্য, যেহেতু ভারতের ক্ষেত্রে কিছু অব্লিগেশনস রয়েছে, বাংলাদেশের সাথে এক্সট্রাডিশন ট্রিটি রয়েছে। এজন্য এই সম্ভাবনাটা দিন দিন বাড়ছে। হাসিনাকে ফিরিয়ে আনার সম্ভাবনা বাড়ছে, দাবি জোরালো হচ্ছে, মোদি চাপে পড়ছে, ইউনূস আত্মবিশ্বাসী হচ্ছে এবং নানান ক্রিয়েটিভ পরামর্শ অনেকে দিচ্ছে। লবিস্ট নিয়োগ করা যেতে পারে, তারা জাতিসংঘের মাধ্যমে, যুক্তরাষ্ট্রের মাধ্যমে, বিভিন্ন মাধ্যমে ভারতকে চাপ দিবে। তো ভারত হাসিনাকে ফেরত না দিলেও মিনিমাম ভারত থেকে হাসিনাকে লাথি দিয়ে সরিয়ে দিতে বাধ্য হবে, এটা মোটামুটি নিশ্চিত বলা যায়। ভারত এই ধাক্কা সামলাতে পারবে না। তো দর্শক, অলরেডি ডক্টর খলিলুর রহমান আগেভাগে গিয়েছে। খলিলুর রহমান হাসিনার রায়ের আগে যাওয়ার পরিকল্পনা এবং হাসিনার রায়ের পরে একদিন আগেই গিয়েছেন, এর মধ্যে অনেক পার্থক্য অলরেডি সৃষ্টি হয়েছে। ভারতের সুর নরম হয়েছে, এই জায়গায় যথেষ্ট অগ্রগতি আসতে পারে। আমার দেশ এ বিষয়ে একটা চমৎকার রিপোর্ট করেছে, হাসিনাকে ফিরিয়ে দেওয়ার দাবি জোরালো হচ্ছে। এই দাবি শুধু বাংলাদেশের পক্ষ থেকে জোরালো হচ্ছে তা না, ভারতের ইন্টারনাল বিভিন্ন অ্যাক্টরস এ বিষয়ে সোচ্চার হচ্ছে যে হাসিনাকে ফিরিয়ে দিতে হবে। প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী শেখ হাসিনাকে ফেরাতে ভারত বাধ্য। এখন দেখেন, যদি চুক্তি লঙ্ঘন করে আইসিটিতে মামলা করা যায়, ভারতের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে বাংলাদেশ মামলা করতে পারে যে চুক্তি মানে না, জাতিসংঘে অভিযোগ করতে পারে, আর অনেক কিছু করতে পারে। এখন আইসিটিতে মামলা বা এই বিষয়ে ডিসপিউট রেজলিউশনের জন্য দ্বিপাক্ষিক চুক্তি লঙ্ঘন করলে কি সেটার ফয়সালা হতে অনেক সময় লাগবে, কিন্তু এই ঝামেলার মধ্যে ভারতকে হাসিনাকে নিয়ে যাবে, এর মানে বাংলাদেশ সিরিয়াস হলে যে চুক্তি আছে, তুমি চুক্তি মানতে বাধ্য, রায় হয়েছে, আপিল করে নাই, ফাইনাল, এখন তুমি দাও ফেরত। একজন মানবতা বিরোধী অপরাধী, এর চাইতে বড় অপরাধী পৃথিবীতে আর হয় না, গণহত্যা মামলার আসামি, অতএব তাকে ফেরত দিতে হবে। তো ফেরত না দিলে আমরা মামলা করবো, এই করবো, সেই করবো। এখন এই ধরনের মামলা করে জেতা কঠিন বা অনেক সময় লাগে, ততদিন হয়তো হাসিনা বাঁচবে না। কিন্তু এই ঝামেলায় ভারত যাবে কিনা, এজন্যে বাংলাদেশের পক্ষ থেকে কার্যকর নাড়াচাড়া দিতে পারলে হাসিনাকে ফেরত আনা সম্ভব। মিনিমাম ভারত থেকে হাসিনাকে এমন এক জায়গায় ঠেলে দেওয়া হবে, হাসিনা পালাতক জীবন যাপন করবেন, পালাতক অবস্থায় মারা যাবেন। প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী শেখ হাসিনাকে ফেরত পাঠাতে বাধ্য ভারত, এটা হচ্ছে একটা পয়েন্ট। যেহেতু চুক্তি আছে, চুক্তিতে ফাঁকফোকর আছে, যতই ফাঁকফোকর থাকুক, যেহেতু একদম মানবতা বিরোধী অপরাধী, আর এই ফাঁকফোকর সবার সাথে দেখানো যায় না, দিস ইজ ইউনুস, আমরা বিশ্বাস করি সম্ভব হতে পারে। এখানে দিলারা চৌধুরী বলেছেন, মনে করি না ভারত ফেরত দেবে, তবে চাপ অব্যাহত রাখতে হবে। ওই যে বললাম, ভারত ফেরত না দিলেও ভারত থেকে হাসিনা পূর্ব তিমুরে পাঠিয়ে দেবে, এটা হোক, আওয়ামী লীগের মনোবল একদম ভেঙে যাক, প্রমাণ হোক যে আওয়ামী লীগের পাশে ভারত আর নাই, কারণ ভারতেরও আর কোনো আশা নাই আওয়ামী লীগকে নিয়ে, ভারতের পাশে থাকবে কেন? ভারতও হাসিনা প্রকাশ্যে তো এখন পর্যন্ত আসতে পারেনি, কোন হাসিনার ভিডিও বক্তব্য কোথাও দেখা যায়নি, কোথায় আছেন এক্স্যাক্টলি বলছেন, এটা বিভিন্ন থার্ড সোর্সে ইনভেস্টিগেশনে অথবা গোয়েন্দা রিপোর্টের ভিত্তিতে আমরা বলছি, ইন্টেলিজেন্স তথ্যের আলোকে। কিন্তু হাসিনা কিন্তু প্রকাশ্যে কোথাও আসতে পারছে না। রায় হওয়ার পর ভারতের মাটিতেই প্রকাশ্যে আসতে পারবে না। এবং ভারতের ভিতরে জোরালো দাবি যে অবৈধ বাংলাদেশিদের পুশব্যাক করার যে ভারতের নীতি, হাসিনার মাধ্যমে স্টার্ট করা হোক। কেন আমরা বাংলাদেশিদের ভারতের জনগণের ট্যাক্সের টাকায় খাওয়াবো? এটা তো হতে পারে না। লাভ কি ভারতের?
হাসিনা তো একদম এক্সপায়ার্ড মাল, একদম দণ্ডপ্রাপ্ত, এর আগের অনেক হিসাব নিকেশ ছিল। এই জন্যে হাসিনাকে ভারত থেকে তাড়িয়ে দেওয়ার একটা উদ্যোগ মিনিমাম নিতে পারে, ফেরত না দিল। তবে ফেরত আনা অসম্ভব নয়, যেহেতু এক্সট্রাডিশন ট্রিটি আছে। আর ভারতের লাভ কি হাসিনাকে ফেরত না দিলে? আবার মোদী নিজেও চাপে, অতএব আমরা আশাবাদী হতে চাই। তবে ইউনূস সরকার আন্তরিকতা কতটুকু, দ্যাট ইজ কোয়েশ্চেন। তবে আমার মনে হয় ইউনূস সরকার যদি এটা করে দিয়ে যেতে পারে, ইতিহাসের পাতায় তারা স্বর্ণাক্ষরে তাদের নাম লেখা থাকবে, এবং ভবিষ্যতে আর কেউ ফেসিস্ট হয়ে ওঠার কল্পনাও করতে পারবে না। কারণ হাসিনার মতো সাবেক প্রধানমন্ত্রী ভারতে পালিয়েছে, সেখান থেকে এনে ফাঁসি দেওয়া হয়েছে। কোনো নারীর ফাঁসি বাংলাদেশে হয়নি, হাসিনার মাধ্যমে যদি স্টার্ট হয়, কেউ ফেসিস্ট হয়ে ওঠার সাহস আর পাবে না। বাংলাদেশের উচিত হবে প্রভাবশালী দেশ ও সংস্থার সহযোগিতা নেওয়া। আমার শ্রদ্ধেয় শিক্ষক এম শাহিদুজ্জামান কথা বলেছেন, এই জায়গায় লবিস্ট নিয়োগ করলে প্রভাবশালী দেশের সহায়তা পাওয়া সম্ভব এবং জাতিসংঘের সহায়তা পাওয়া সম্ভব। জাতিসংঘের যেহেতু মানবতা বিরোধী অপরাধ, যদিও এখানে কিছু বিষয় আছে যে মৃত্যুদণ্ড সমর্থন করে না প্রভাবশালী দেশ এবং প্রভাবশালী সংস্থাগুলো, সেক্ষেত্রে তারা এক্ষেত্রে সরাসরি কোঅপারেট করতে চাইবে না। এজন্য লবিস্ট নিয়োগ করে নানান উপায়ে যে মৃত্যুদণ্ড কার্যকর করি বা না করি, ফেরত দেওয়া হোক, যে ঠিক আছে আমরা এই বিষয়টা বিবেচনা করার চেষ্টা করব, কিন্তু ফেরত দেন। নানানভাবে পলিটিক্স করতে হবে। জুলাই গণহত্যার দায়ে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মৃত্যুদণ্ড দেওয়ার পর তাকে বাংলাদেশে ফেরত পাঠানোর দাবি জোরালো হচ্ছে। শহীদ পরিবার থেকে শুরু করে বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে শেখ হাসিনাকে ফিরিয়ে এনে তার দণ্ড কার্যকরের দাবি তীব্র হচ্ছে। তারা শেখ হাসিনাকে ফেরত পাঠাতে ভারত সরকারের কাছে জোর দাবি জানিয়েছে। এ ব্যাপারে দিল্লির উপর চাপ অব্যাহত রাখতেও দাবি তুলেছে তারা। এই চাপেরও তাৎপর্য আছে, আর ভারতের ভিতরেও চাপ আছে। বাংলাদেশ সরকারের পক্ষ থেকেও শেখ হাসিনাকে ফেরাতে ইতিমধ্যে শুরু হয়েছে নানা তৎপরতা। ইন্টারপোলের মাধ্যমে রেড অ্যালার্ট জারি সহ ভারত সরকারের কাছে আনুষ্ঠানিক চিঠি পাঠানোর প্রক্রিয়া চলছে বলে। দেখেন, ইন্টারপোলের মাধ্যমে ফিরিয়ে না, এটা একটা ফালতু উদ্যোগ। যদি উদ্যোগ নিতে হবে, কিন্তু ইন্টারপোলের সিস্টেমে রেড নোটিশ জারি করলে সংশ্লিষ্ট দেশ না চাইলে কোনো ইন্টারপোল ধরে আনতে পারে না। এটা ভারতের মর্জির উপর ডিপেন্ড করে। ভারতকে এখানে বাধ্য করার বাধ্যবাধকতার জায়গা মূলত এক্সট্রাডিশন ট্রিটি। এই ট্রিটির আন্ডারে অতীতে অনেক বন্দীকে ফিরিয়ে আনা হয়েছে, বাংলাদেশ থেকে তারা ফিরিয়ে নিয়েছে এবং ভারত থেকে বাংলাদেশ ফিরিয়ে এনেছে। এদিকে শেখ হাসিনার প্রত্যর্পণ বিষয়ে দিল্লির একাধিক কূটনৈতিক সূত্র আমার দেশ পত্রিকাকে বলেছে, এই রায়ের ফলে ভারত সরকার আন্তর্জাতিকভাবে এক ধরনের চাপে পড়েছে। আগামীতে চাপ আরও বাড়তে পারে বলে দিল্লি মনে করছে। তারা শেখ হাসিনাকে প্রত্যর্পণ না করার সিদ্ধান্ত নিয়েছে। তবে প্রত্যর্পণের বিষয়ে বাংলাদেশের দাবিকে সরাসরি প্রত্যাখ্যানের সুযোগ সীমিত হয়, নানা ধরনের অজুহাত দাঁড় করানোর চেষ্টা করছে মোদী সরকার। ভারতীয় নীতি নির্ধারকরা এই বিচার প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করতে ইতিমধ্যে নানা ধরনের অপতৎপরতা শুরু করেছে। ওই যে দুই একটা ভুইফোর মানবাধিকার সংগঠন প্রশ্ন তুলেছে, ওটা কিন্তু ভারতের চেষ্টার ফলে। হোয়াট এভার, আপনারা জানেন নিরাপত্তা উপদেষ্টাদের একটি বৈঠক চলছে ভারতে। সেই বৈঠকে ডক্টর খলিল একদিন আগেই চলে গেছেন, দুদিন আগেই চলে গেছেন। বৃহস্পতিবারের বৈঠক, উনি মঙ্গলবার চলে গেছেন ভারতে এবং এই বৈঠকটি হয়েছে। এবং এই বৈঠকে কি হলো এই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব। পাশাপাশি এটি গোজামিলের নির্বাচনের দিকে দেশ আবার যাচ্ছে এমনটাই মনে হচ্ছে। গতকালও নির্বাচন কমিশনের সাথে রাজনৈতিক দলগুলো যে বৈঠক করেছে, সেখানে একদিনের সংসদ ও গণভোটের যে কর্মপরিকল্পনা, সেই কর্মপরিকল্পনা এখনো ঠিক হয়নি। নির্বাচন কমিশন বলছে যে তারা গণভোটের যে আইনটা হওয়ার কথা সেটি এখনো তারা পায়নি, যার জন্য তারা বসে আছে। তো সব মিলিয়ে আজকের আলোচনা। আমার সঙ্গে যোগ দিচ্ছেন আপনাদের অত্যন্ত প্রিয় মুখ, প্রিয় মানুষ মেজর সুমন আহমেদ। অজিত দোভালের সঙ্গে যে বৈঠকটা হলো, সে বৈঠকটা ধরেন হাসিনার ফাঁসির আদেশের অনেক দুদিন পরেই যে অজিত দোভালের সাথে ইন্ডিয়াতে যে বৈঠক, এই বৈঠকটা আপনি কিভাবে দেখেন বা আপনার কাছে কি খবর আছে? ইন্ডিয়ান পত্রিকা এবং বাংলাদেশের পত্রিকা মিলিয়ে
আমরা যতটুকু আভাস পেয়েছি যে হাসিনার প্রসঙ্গটা এখানে এক্সক্লুসিভলি আলোচনা হয়েছে, বাংলাদেশ ফেরত চায় হাসিনাকে। তো আপনি তো খোঁজখবর রাখছিলেন, আপনার কাছে কি খবর আছে বা এই বৈঠকের গুরুত্ব বা এই বৈঠকটা সম্পর্কে জানতে চাই। জি, প্রথম কথা এটা হচ্ছে কলম্বো সিকিউরিটি কনক্লেভ, যেটা একটা বাংলাদেশ গত বছর যার মেম্বার হয়েছে অফিসিয়ালি। এছাড়া মালদ্বীপস আছে, ইন্ডিয়া তো অবশ্যই আছে, শ্রীলঙ্কা আছে, বাংলাদেশ সেটার অংশ। তো এটা একটা ফর্মাল বৈঠক। আমরা যদি সেই বৈঠকে আমাদের বাংলাদেশ থেকে একটা প্রতিনিধি দল বা নিরাপত্তা উপদেষ্টা যাওয়াটা যৌক্তিক কিনা সেই প্রশ্ন করি, আসলে সেটা প্রশ্ন করার এখন সময় না। গত বছর 2024-এর নভেম্বরে আমরা যখন এই কনক্লেভের পার্ট হইলাম, তখনই আমাদের প্রশ্ন করার যদি কোনো কারণ ছিল, তখন প্রশ্ন করা যাইতো যে কেন আমরা ভারত যেখানে একটা লিডিং ফোর্স সেখানে বা লিডিং এলিমেন্টস সেখানে কেন আমরা যাব। তো আমরা সেটার অংশ। এখন সেই আলোকে সাদা দাগে এটা একটা রুটিন কনফারেন্স ছিল এই 5টা দেশে, এবং সেটা ভারতে এবার অনুষ্ঠিত হয়েছে, সেখানে বাংলাদেশ গেছে। বাট এখানে আপনি যে জিনিসটা ইম্পর্টেন্ট অ্যানালজিটা আনছেন যে হাসিনা পরবর্তী বাংলাদেশ 1, 2 নাম্বার হচ্ছে এই মিটিংটা হয়েছে হাসিনার ফাঁসির আদেশের পরে। সেখানে অ্যাকচুয়ালি তাহলে এটার প্রেক্ষিতটা কি? এখন আমরা একটু যদি প্রথমে আসি হাসিনার ব্যাপারটাতে। হাসিনার জিনিসটা কি দেখেন, আপনার সাথে গত মাসে একটা প্রোগ্রামে আমরা আলাপ করছিলাম। হাসিনা একটা অডিও বার্তা ছিল, সেটাতে সে মনে আছে যে সে বলছিল যে আমাদের সামরিক বাহিনীর অফিসাররা কি এত ভীতু, তাদের কি সাহস নাই যে তারা এটার ইউনিট সরকারকে হটায় দিতে পারে না, বা এই ধরনের জিনিস। তখন একটা জিনিস আসলে আমি বলতে ভুলে গেছিলাম, বাট আমাদের দর্শকরা, আমরা তো আমি দুজনই দর্শকের মন্তব্যগুলা খুব সিরিয়াসলি আমরা সেগুলাকে দেখি, এবং ওখানে কিন্তু অনেক দর্শক একটা জিনিস বলছিলেন যেটাই পরিষ্কার, সেটা হচ্ছে সাহসের প্রশ্ন যদি আসে না, আমাদের সাহস নাই। হাসিনার বাবা মুজিব যেভাবে সাহসের সাথে 1971 সালের 25শে মার্চে পাকিস্তানে ব্যাগ গুছায় চলে গিয়ে সেখানে পাকিস্তানে ভুট্টো এবং ইয়াহিয়ার মেহমান হিসাবে সাহস দেখায় দেশের স্বাধীনতা সংগ্রাম করছিলেন, এবং আমাদের এই 24-এর 5ই আগস্টে হাসিনা এবং তার সাথে আওয়ামী লীগের লোকজন যেভাবে সাহসের সাথে হেলিকপ্টারে করে বর্ডার ক্রস করে ভারতে চলে গিয়ে তাদের সাহস দেখাইছেন, সেই সাহস আমাদের নাই, যদি সাহসের সেটা মাপকাঠি হয়। সুতরাং হাসিনা বা আওয়ামী লীগ কি, সেই তাদের সাহস কতটুকু, তাদের এই পরিস্থিতিতে আন্দোলন করবার ক্ষমতা কতটুকু, সেটা ক্লিয়ার হয়ে গেছে। দেন আমরা আসি যে হাসিনার যে শাস্তি, যেটা আদালত রায় ঘোষণা করলো আইসিটির, সেটার পরে দেখেন আপনি যদি 2014 সালে মাওলানা দেলাওয়ার হোসেন সাঈদীর ফাঁসির যে আদেশটা হইল, তারপরের প্রেক্ষিতটা আর এখনকার হাসিনা, তখন বাংলাদেশের 64 জেলার মধ্যে অলমোস্ট 38টা জেলা অচল হয়ে গেছিল এই অন্যায় রায়ের প্রতিবাদে। 144 জন শাহাদাত বরণ করছিলেন মাওলানা দেলাওয়ার হোসেন সাঈদীকে যেই অন্যায়ভাবে ফাঁসির মিথ্যা একটা রায় আদেশ দেওয়া হয়েছিল তার প্রতিবাদে। আর এখানে আমরা এই নভেম্বরের 17 তারিখে হাসিনার আদেশ হলো, তারপর কয়জন মরছে, কয় জায়গায় বিক্ষোভ হয়েছে, অচল হয়ে গেছে, কিছুই হয় নাই কিন্তু। সো দিস ইজ সামথিং ভেরি ইম্পর্টেন্ট। সেটা শুধু আপনি না, বা বাংলাদেশের জনগণ না, ভারতও কিন্তু সেই জিনিসটা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করতেছে, এবং তারা আমার বিশ্বাস রিয়েলাইজ করতে পারছে যে হাসিনা বাংলাদেশের জনগণে তারা যেভাবে হাসিনাকেই শুধুমাত্র সাপোর্ট করে গেছে, সেই জায়গায় আর কোনো কিছু আগাবে না। হাসিনা এখন বাংলাদেশের ক্ষেত্রে কোনো ফ্যাক্টর না, আওয়ামী লীগ কোনো ফ্যাক্টর না। এই পরিস্থিতিতে যখন এই ইনভিটেশনটা আসে এই কলম্বো সিকিউরিটি কনক্লেভে যোগদানের জন্য, মোটামুটি আমরা সবাই ধরে নিয়েছিলাম, এবং আমার সাথে সংশ্লিষ্ট যেই মন্ত্রণালয় বা যারা ডেলিগেশন তাদের সাথে যে কথা হয়েছে, তারা বলছিলেন যে ওনারা সিরিয়াসলি চিন্তা করতেছেন না ওখানে জয়েন করবার জন্য। বাট প্রফেসর ইউনুস, আমি যতদূর জানি, উনি নিজ থেকে বললেন যে আমাদের তো এখন এঙ্গেজড হওয়ার
আমাদের যে বার্তা সেটা সুস্পষ্টভাবে ভারতের কাছে পৌঁছায় দেওয়ার জন্য এটাই সময়, 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে এটা একটা কনফারেন্স, আমরা তো ডিপ্লোম্যাটিক হিসাবে ধরেন ভারতের সাথে আমাদের কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করি নাই। ভারতের সাথে আমার আপনার যেই জায়গাটা অবস্থান সেটা বাংলাদেশের সবাই, যে আমরা প্রতিবেশী হিসেবে থাকবো সম্মানের সাথে, সমতার ভিত্তিতে। তুমি আমার জন্য থ্রেট পোস্ট করবা, সাহস করবা না, আমিও তোমার জন্য কোনো সমস্যা তৈরি করব না। এই বার্তাটা যেহেতু আছে সেখানে তখন সিদ্ধান্ত হয় যে ঠিক আছে, ডক্টর খলিলুর রহমানের নেতৃত্বে জয়েন করবে। এবং জয়েন করার পরে যথারীতি উনি ওনার আজকের যে ভাষণটা সেটা আপনারা শুনেছেন, সেখানে যেই জিনিসগুলো বলা হয়েছে যে বাংলাদেশ কারো ইশারায় চলবে না, 1 নাম্বার পয়েন্ট। 2 নাম্বার বলা হয়েছে যে আমাদের উপর অযাচিতভাবে মিডিয়া আক্রমণ চলছে, এবং এই যে ভারত মহাসাগরীয় বা বঙ্গোপসাগরের নিচে যে অঞ্চলটা আছে, এই ঘিরে যে দেশগুলা, তাদের মধ্যে সিকিউরিটি কোঅপারেশনের গুরুত্বপূর্ণ, সেটা একটা এক্সপেক্টেড